এটা কাটাকাটি অনেক আছে। কি দরকার ভাই, এটা তুই কি করলি? এটা কত মানে মনে হচ্ছে ফুটো করে পার করে দিবি। দ্যাটস ওয়াই ইউনিটি ইজ স্ট্রেংথ। জিনিসটা বুঝো এখানে কত কি বুঝালো। হয়ে যেতাম মানে বায়েজিদ বোস্তামির মানে লাইনগুলা যে কি কত মজাদার ছিল এবং মায়ের মুখে শুনে বোধহয় আরো বেশি মজাদার লাগতো রীতিমতন। টিউশনের ক্ষেত্রে মেইনলি যে জিনিসটা লিক করতে হবে তোমাকে সেটা হচ্ছে তুমি মিনিমাম 15টা মানে আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী যারা আছো তাদের বাংলা আর ইংরেজি দুইটা আলাদা আলাদা পরীক্ষা হবে, 100 মার্ক এরকমভাবে। ইংরেজি টোটাল সেপারেট একটা পরীক্ষা। ইংরেজি পরীক্ষার মধ্যে একটা মেজর পোর্শন জুড়ে আছে পার্ট সি, যেখানে আসলে 30 মার্ক রয়েছে তোমার, একেবারে 30টা মার্ক, এবং যেটা বেসিক্যালি রিটেন পোর্শন। সো বাংলা ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার দুইটারই রিটেন পোর্শন থেকে কিছু স্পেসিফিক জিনিসপত্র তোমাদের জন্য এই রিটেন পরীক্ষাটার মধ্যে থাকবে। এই রিটেন পরীক্ষাতে ওই রিটেন অংশটুকুর মধ্যে পার্ট সি এর মধ্যে যেটা, সেখানে তুমি এক্স্যাক্ট কতটুকু সময় ব্যয় করবা, তোমার যে রিটেন অংশগুলো রয়েছে সেই রিটেন অংশগুলাতে তুমি কিভাবে লিখবা, এবং ওই রিটেন অংশগুলোর জন্য এখন এই মুহূর্তে তোমার বৃত্তি পরীক্ষার আগে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বার্ষিক পরীক্ষা আসে সামনে, এক্স্যাক্ট কি প্রিপারেশন নিবা, মানে কি পড়বা, টু বি অনেস্ট কি পড়বা, সে সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তুমি ডিটেলসে পাবা। ইট মিনস তুমি এখানে সাজেশন পেয়ে যাবা যে কোন জিনিসটা তুমি ইংরেজি রিটেন পার্টের জন্য পড়বা। রিটেন পার্টটাকে নিয়ে আমি বেশি কেন চিন্তা করতেছি, কারণ এই জিনিসটা তো হচ্ছে এমন তোমার অপশন কম, এটাই হচ্ছে এখানকার হার্ডশিপ। তাছাড়া রিটেনের 30 মার্ক টু বি অনেস্ট ভাই ইনশাল্লাহ তোমার দখলে। তুমি কেন বলতেছি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা, কারণ সাজেশনের জিনিসটা একটু 19-20 হইলেও নিয়ম যে জিনিসটা, কোনটাকে কতটুকু লিখবো, কি মেনে লিখবো, টাইম কতটুকু দিব, এগুলো তার চেঞ্জ হওয়ার কিচ্ছু না। চলো তাহলে শুরু করি। দেখো রিটেন অংশের ভিতরে তোমার কমন পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আসো, প্রথমে যদি আমি দেখি তোমার রিটেন পার্ট সি এর মধ্যে রিটেন অংশ যেটা আছে সেটা 30 মার্কের। কি থাকে সেখানে থাকতে পারে লেটার, ইমেল। লেটারের মধ্যে হয় ফর্মাল অথবা ইনফর্মাল, ইমেলের ভিতরে হইতে পারে ফর্মাল অথবা ইনফর্মাল, লেটারের মধ্যে হইতে পারে ফর্মাল অথবা ইনফর্মাল। হ্যাঁ, কারণ হ্যাঁ তুমি হচ্ছে ধরো স্কুল স্যারকে অথবা তোমার ক্লাস টিচারকে, তোমার কোর্স কোঅর্ডিনেটরকে অথবা হচ্ছে ক্লাস তোমার হেড স্যারকে তুমি ইও করতে পারো, ইমেইলও করতে পারো। এমন আহামরি নতুন কিছু না, এটা নর্মালি আমাদেরকে পড়ানো হয় না বা আমাদের কারিকুলামের মধ্যে, বাট করতেই পারো, নো ইস্যুস। ওকে, সো এখানে আমাদের জন্য কত মার্ক রয়েছে ভাই? 8টা মার্ক। দেখো একটা ইমেল যদি আসে মাত্র 1 পেজের মধ্যে টু বি অনেস্ট তোমাকে লিখতে হবে। এবং কিভাবে কি লিখবা সবকিছু কিন্তু আজকে তুমি এই ভিডিওর মধ্যে পাবে, এবং মানে কোনটা তুমি পড়বা, কাভার করবা অ্যাজ এ ডেমো হিসেবে কিছু সেটাও পাবা ইনশাল্লাহ। আচ্ছা, কমপ্লিটিং স্টোরিজ বা যেটা আমাদের রাইটিং ডায়লগ, যে কোনো একটা থাকবে, হয় কমপ্লিটিং স্টোরিজ থাকবে অথবা রাইটিং ডায়লগ থাকবে। কোনটা থাকবে তারা বলে দেয়নি। দুইটা কিন্তু দুই পেপারে, একটা ফার্স্ট পেপারে একটা সেকেন্ড পেপারের। ওকে, এখানে মার্ক আছে তোমার 10। আর কম্পোজিশন 200 শব্দের মধ্যে একটা কম্পোজিশন লিখতে হবে, সেখানে মার্ক হচ্ছে কত ভাই? 12। এই হচ্ছে ওভারঅল কথা। এখানে তোমার টোটাল মার্ক কত? 30টা মার্ক। তুমি এখানে সময় কতটুকু দিবা বলো তো? 60 মিনিট, 60 মিনিট সময় দিবা। ইনশাল্লাহ এর ভিতরেই হয়ে যাবে। যেমন এখানে যদি তোমাকে যে ইমেইল লিখতে হলে না 10 মিনিট, মানে এটা টু বি অনেস্ট আসলে 15 মিনিটও লাগবে না, এটা তুমি 10 থেকে 12 মিনিটের মধ্যে লিখে ফেলতে পারবা। কমপ্লিটিং স্টোরিজ অথবা ডায়লগ যদি রাইট করতে দেয়, তুমি এটা ধরো 1.5 থেকে 2 পেজ মতন লিখবা, কিন্তু আমি বলে দিব কোনটা কতটুকু লিখবা। 1.5 থেকে 2 পেজ মতন লিখবা, এখানে তোমার আসলে 20 মিনিট লাগবে না, 15 মিনিটের মধ্যেই পসিবল। এই যেটা শর্ট কম্পোজিশন, সেটা বলে দিছে তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে। তাহলে তুমি যদি চিন্তা করো যে না আমি হচ্ছে অনেক বড় করে লিখবো, অনেক বেশি করে লিখবো, আলটিমেটলি কোনো লাভ পাবা না এখান থেকে। বরঞ্চ যেহেতু বৃত্তি পরীক্ষা, সবাই তোমরা হচ্ছে যথেষ্ট মেরিটিয়াস স্টুডেন্ট, এখানে যে কাজটা করা হবে সেটা হলো যে কেউ যদি এটা এক্সিড করে, স্যারের যদি মনে হয় যে না এই যতগুলো লিখছে 10-12 পেজ লিখছে, 200 ওয়ার্ডের বেশি হবে না, ইজিলি হবে 200 ওয়ার্ডের বেশি হয়ে যাবে 10-12 পেজে, তখন তার মার্ক কমে যাওয়ার চান্সেস অনেক বেশি, এবং কমে যাবে, এটা একেবারে লিখে রাখতে পারো। কারণ তোমাকে বলে দিছে স্পেসিফিক, তোমাকে এখানে বেশি লিখতে তো বলে নাই যে বেশি মার্ক পাওয়ার জন্য তুমি বেশি লিখো। ঠিক আছে? ওকে, হ্যাঁ তোমার 200 বলছে, 210 হয়ে গেছে তোমার, তাও সেটা আর কি টলারেবল পর্যায়ে থাকতে পারে। বাট তুমি লিখছোই হচ্ছে 500 পেজ হুদা স্যারকে করার জন্য যে না স্যার দেখেন আমি কত পারি, হ্যাঁ তোমার মার্ক কমবে, তাহলে বি কেয়ারফুল। ঠিক আছে? ওকে, এখানে মার্ক কত আমাদের? 12 মার্ক। সো এটা আমরা অন অ্যান এভারেজ 20 মিনিট ধরে লিখবো, এর বেশি না। সো তুমি যদি চিন্তা করো 20, 15, 35 গেল, আর এখানে আছে হচ্ছে তোমার দেখো 8, মানে এখানে যদি আমি ধরি হচ্ছে যে 12 মিনিট লাগবে না, এখানে ধরো সিম্পল 10, তাহলে এখানে কত থাকতেছে তোমার? টোটালে টাইম লাগে হচ্ছে 45 মিনিট, এর বেশি না, 45 মিনিট। ওকে, আমি বলছি যে তোমার অ্যালাউন্স সহ সেখানে তুমি 60 মিনিট দিতে পারো, বাট আশা করি আমি যে তোমার 45 মিনিটের ভিতরে হয়ে যাবে। দেখো জেনারেল রুলসগুলো কি? লেখা গোছানো হইতে হবে। লেখা গোছানোর মানেটা হচ্ছে খুব সুন্দর টাইপ লেখা থাকতে হবে এমন কিছু না, টাইপ
খুব সুন্দর একেবারে কারুকার্য করা মাত্রা দিয়ে এরকম ভাবে লেখা করতে হবে এমন কিন্তু বিন্দু মাত্র না। লেখা গোছানোর মানেটা হচ্ছে আসলে পরিষ্কার থাকা লাগবে, বুঝছো? পরিষ্কার মানে তুমি একটা শব্দ থেকে আরেকটা শব্দ লিখতেছো, একটা বর্ণ থেকে আরেকটা বর্ণ লিখতেছো, এই জিনিসটা যেন পরিষ্কার থাকে, এই হিজি বিজি ঘিবড়ি জিবড়ি যেন না থাকে। তুমি এটা নিজেও বুঝো আসলে হিবিজিবি ঘিবড়ি জিবড়ি থাকলে আসলে বেসিক্যালি তুমি বৃত্তি পরীক্ষার জন্য মনোনীতই হইতে না, আমি জানি। হ্যাঁ, এখন তোমার কাছে অলরেডি যতটুকু সুন্দর আছে তার থেকে আরেকটু বেটার করার চেষ্টা করবা, ঠিক আছে? আর আরেকটা জিনিস, কাটাকাটি, এটা নিয়ে সব থেকে বেশি প্যারা খাও, বিশেষ করে বাচ্চা কাচ্চা পোলাপান। দেখো কাটাকাটিটা কখনোই হচ্ছে একটা কাটের বেশি দিবা না, আর এত বড়ও দেওয়ার দরকার নেই। জাস্ট কাটাকাটি হয়েছে না, একটা কাটে কেটে দিলা, শেষ। এটাকে একটা শব্দ বা এটাকে একটা এন্টিটি মনে করে পরিষ্কার করা, পরিষ্কার করো। দেখো এটাকে একটা এন্টিটি মনে করে তুমি রাখো, যেন এটাকে ধরাই না যায় এটা কাটাকাটি। অনেক আছে কি দরকার ভাই, এটা তুই কি করলি এটা কত, মানে মনে হচ্ছে ফুটো করে পার করে দিবে কাগজের পেপার। দরকার আছে এত কিছু? তোমরা বড় হচ্ছ তো, একটু এগুলাকে ধরে রাখবা। ওকে, এরপরে আসো নিয়ম ঠিক রাখা। নিয়ম মেনে লিখতে হবে ভাইয়া। ইমেল তুমি 4 পেজ লিখতেছো, রচনা তুমি লিখলা আধা পেজ, কি লাভ হইলো? কিছু কিছু করলি? উল্টা করলি রীতিমতন। কমপ্লিটিং স্টোরিজে লিখছিস হচ্ছে ডায়লগ, কোনো গ্যাপ নাই, কোনো ইস্যু নাই, কোনো ক্লাইম্যাক্স নাই, কোনো হচ্ছে যে মোরাল নাই, কি লাভ? হবে না লাভ। সো নিয়ম মেনে তোমাকে লিখতে হবে, নিয়মগুলো জানতে হবে। ডায়লগ লিখতেছো তো লিখতেছোই, কোনো কথা নাই। ডায়লগে লিখতেছো আজকে সকালবেলা তুমি রুটি দিয়ে কি খাইছো, ডায়লগে লিখতেছো তুমি যে সকালে ঘুম থেকে উঠো নাই কেন, অথচ তোমার ডায়লগ হচ্ছে যে ধরো মানে মনে করো নাও যে ডায়লগটা ছিল মনে করো নাও তোমার কি বলবো, যে তোমার ফ্রেন্ড অসুস্থ সেটা নিয়ে, তোমার ফ্রেন্ড অসুস্থ সেটা নিয়ে তুমি হচ্ছে যে ওকে চার্জ করতেছো, তুমি রাতে দেরি করে ঘুমাইছো কেন, তোমার অন্য ফ্রেন্ড অসুস্থ। ওগুলো তো অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখার দরকার নেই, এজন্য এখানেও লেখা আছে প্রাসঙ্গিকতা ঠিক রাখা, ধরে রাখা। ধরে নাও তোমার আসছে জার্নি বাই ট্রেন, তুমি লিখতেছো তুমি কমলাপুরে রাত 4টার দিকে যে লাইনে দাঁড়াইছিলা ট্রেনের টিকিট কাটার জন্য, তোমার বিকাশে টাকা ছিল না, তারপরে দৌড় দিয়ে গেছো, বিকাশের দোকান খুলে না, এগুলা। আরে তোর জার্নি বাই ট্রেন, তুই জার্নির টাইমে হাইয়েস্ট বলতে পারিস যে অনলাইনে টিকিট কাটার জন্য একটা প্যারা খাইছিস, বা অনলাইন হওয়ার জন্য একটা সুবিধা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হয় নাই, এরই কথাই শেষ। তুই লিখছিস লাইনে দাঁড়িয়ে থাকার কালে কোন ভিক্ষুক এসে তোর কাছে টাকা চাইছিল, তোর কাছে খুচরা ছিল না, তাই ও তোকে 2-4টা অভিশাপ দিয়ে গেছে, তারপরে গেছে তুই বিকাশের দোকানে যা তারপরে টাকা নিয়ে এসে তাকে ক্যাশ আউট করে তাকে টাকা দিছিস। এগুলা তো লেখার দরকার নেই ওখানে। ধরতে পারতেছো তো কি বলতে চাচ্ছি? এই 3টে জিনিস হচ্ছে জেনারেলাইজ নিয়ম সবার জন্য। চলো একটু ভেতরের দিকে ঢুকি। ওকে, চলে আসো। আমরা যদি বলি হচ্ছে লেটার বা ইমেল, লেটার বা ইমেল নর্মালি 3 ধরনের হতে পারে। একটা হতে পারে হচ্ছে ইনফর্মাল। যদি ইনফর্মাল লেটার বা ইমেল হয়, ঠিক আছে, সো তাহলে ইনফর্মাল লেটার বা ইমেলের ক্ষেত্রে আমি বলবো ধরো এটা খুব মানে সাধারণ ইনফর্মাল লেটার বা ইমেল যেগুলা সাধারণভাবে হবে। ধরে নাও হচ্ছে তুমি চাচ্ছ যে বন্ধুকে মানে বন্ধুকে ছুটিতে কি করবা সেই রিলেটেড জানিয়ে একটা লেটার লিখতেছো। ছুটিতে কি করবা, ছুটি কিভাবে কাটাবা, তোমার স্কলারশিপ পরীক্ষা হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন তুমি ছুটি পাবা, ছুটি কিভাবে কাটাইতেছো সেই রিলেটেড ধরো একটা আসছে এতটুকু, যেটা বললাম যে তাহলে ধরো ছুটিতে মানে লেটার ইনফর্মাল লেটার যেটা বলছো যে বন্ধুকে ছুটিতে তুমি ছুটি কিভাবে কাটাবা, এটা একটা ইনফর্মাল লেটার হইতে পারে। তোমার হইতে পারে হচ্ছে যে চিন্তা করো যে তোমার বন্ধুকে তুমি হচ্ছে যে কুশলাদি বিনিময়ের জন্য তোমার রিসেন্ট একটা সড়ক দুর্ঘটনা নিয়ে খুব মন মেজাজ খারাপ না মানে খুব তুমি আসলে টেন্সড আছো, খুব ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছ, এই রিলেটেড একটা হচ্ছে যে ইমেল হইতে পারে, মানে সরি লেটার হইতে পারে। এই ইনফর্মাল লেটারটা এনিথিং যে কোনো কিছুর উপর বেস করে হতে পারে, এটা নিয়ে আমি তোমাকে ডিরেক্ট খালি বলবো না, বাট আমি খালি যে জিনিসটা এখানে বলবোই অবশ্যই, যেটা জিনিসটা মাস্ট মাথায় রাখবা, ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে উপরের দিকে তোমার ঠিকানা থাকতে পারে, ডিআর দিয়ে শুরু করবা, হ্যাঁ, মধ্যখানে একটু কথাবার্তা লিখলা, মেইন বডিটা লিখলা, তারপরে শেষের দিকে এসে কি করলা, লেটার কিন্তু পার হইতে পারে, চিঠি কিন্তু এক পাতা পার হইতে পারে, এটা নিয়ে কোনো ইস্যু নাই, ঠিক আছে। শেষের দিকে এসে কি বলবা, ছোটদের স্নেহ ভালোবাসা দিও, বড়দের হচ্ছে সম্মান দিও, বা আমাকে আমার হচ্ছে যে সালাম জানাও, বাস শেষ। তারপরে ইয়োর্স কর্ডিয়ালি বা হচ্ছে যে ইয়োর্স দিলা তুমি, ইয়োর্স ফেভারিট, তারপরে তুমি তোমার নাম ঠিকানা দিলা। এগেন এখানে এসে এই খামটা হচ্ছে খুবই জরুরি। ভাইয়া যে খাম করবি না ভাইয়া, সে হচ্ছে যে একেবারে মারা। খাম টু আর সরি টু আগে আবার বলি, ফর্ম আর হচ্ছে যে টু, এই খামটা দেওয়াটা খুবই জরুরি, বাংলা ইংরেজি দুইটাতেই। এরপরে যদি আসলে লেটার ফর্মাল লেটারগুলো হচ্ছে যে কেমন, অ্যাপ্লিকেশন। লেটার ফর্মাল মানে কি আসলে বলো তো, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাস্ট বি যে জিনিসটা মেনটেন করতে হবে তোমাকে, সেটা হচ্ছে এক পেজের মধ্যে এটা হইতে হবে, এক পেজ। এবং তুমি তোমার সাথে সমসাময়িক কিছু অতীব ভালো মানুষকে দেখবা যে অ্যাপ্লিকেশনের ভিতরে ওরা মার্জিন দিচ্ছে না। তোমার কাছে মনে হতে পারে গান্ডু ভুল করতেছে, ছাগল মার্জিন দিচ্ছে না, হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে ওরা ভুল করতেছে, বাট টু বি অনেস্ট মার্জিন না দেওয়াটাও একটা হচ্ছে যে আসলে মানে প্রচলিত পন্থাই,
অ্যাপ্লিকেশনে মার্জিন দেওয়া হয় না, অ্যাপ্লিকেশনের নেক্সট পেজেও কিছু লেখা হয় না, বাট তুমি লিখবা, কোনো প্যারা নেই, এটা পরীক্ষার খাতা, এখানে সরকারকে একটু বাঁচাতে হবে, বুঝছো? মানে বেশি নষ্ট করার দরকার নেই, স্যার আবার উল্টা বুঝবে তখন। সো মার্জিন দিচ্ছে না, এমনও হইতে পারে, নো ইস্যুস, তুমি মার্জিন দাও না দাও কোনো সমস্যা নাই। এই যে লেখার ক্ষেত্রে কি করতে হয়, তুমি প্রথমে দিবা হচ্ছে যে টু, কার কাছে তুমি লিখতেছো তার নাম দিলা, তার ডেজিগনেশন দিলা, ঠিক আছে? তারপরে সাবজেক্ট মাস্ট, একেবারে সাবজেক্ট থাকাই লাগে, কারণ উনি তোমার মেন বডি পড়ার পর আগেই দেখবে সাবজেক্টটা কি হতে পারে। তুমি ক্যান্টিন স্থাপনের জন্য চাচ্ছ, হতে পারে তুমি মানে স্কুলে আসার পরে দেখতেছো হচ্ছে যে তোমার শরীর খারাপ হয়েছে জন্য লিভ চাচ্ছ, হতে পারে তুমি ফুল ফ্রি স্কলারশিপ, তখন কত যে ছিল, এটা আমাদের সময় ছিল আসলে, ফুল ফ্রি স্কলারশিপের জন্য লিখো, এমন হতে পারে হচ্ছে যে তুমি পাঠাগারে নতুন বই স্থাপনের জন্য চাচ্ছ, এই রিলেটেড জিনিসপাতি এগুলা আসে হচ্ছে মেইনলি আমাদের ইনফর্মাল লেটারের ভিতরে, এখানে কোনো খামটাম কিচ্ছু না। শেষে যেতে তোমার যদি তোমাকে ওখানে উল্লেখ করে দেয় তাহলে তো সেই পরিচয় দিবা, সাপোজ ইউ আর তুমুক পড়তেছো এখানে, তারপরে হচ্ছে হ্যান ত্যান এগুলো যদি বলে দেয় তাহলে সেই অনুযায়ী লিখলা, যদি না লেখা থাকে তাহলে নিজের মতন শেষে যে তোমার পরিচয়টা লিখে ফেলবা, ঠিক আছে? ইওর সিনসিয়ারলি, তারপরে তোমার নাম, তারপরে তোমার ক্লাস, তোমার স্কুলের, শেষ। এই ক্লিয়ার? এই হচ্ছে নিয়ম, এগুলা নিয়ম ইনশাল্লাহ জানো, যে কয়টা বললাম সে কয়টা দেখলেই হয়েছে, ঠিক আছে? এগুলা বাংলাতে করলে ইংরেজি হয়, ইংরেজিতে করলে বাংলা হয়, তাই আমরা এটার ভিতরে এক্সট্রা আর কিছু বলতেছি না। এরপরে আসো যেটা বলতেছিলাম ভাই, ইমেইলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলা, বিশেষ করে ইমেইলের ক্ষেত্রে প্রথমেই কি থাকে বলতো, ফ্রম, তারপরে টু, ফ্রমে এখানে একটা প্রপার ইমেল অ্যাড্রেস দিবা, প্রয়োজনে তোমার রিয়েলটাই দিবা। অনেকেই মনে করে না আমার ইমেল অ্যাড্রেস তো দিলে আমার তো চুরি হয়ে যাবে, ও মাই গড, কি তোর ইমেলে কি আছে, খুলে রাখছস তো গুগলের জিমেল ফ্রি, এই ইমেলে চুরি হয়ে যাবে। এবার হচ্ছে যে মানে দেখায় প্রশ্নের দেখায় আবার স্টার দিয়ে রাখবে যে না আমি তো পুরোটা দেখাবো না, ঠিকঠাক লিখবি, পুরোটা ভালো করে লিখবি, এরা। তারপরে টুতে ফ্রেন্ডের ইমেল একটা প্রপার এমন ভাবেই দিও যেন হচ্ছে আসলে ইমেল মনে হয়, দিসো হচ্ছে উমুক চুমুক তুমুক ডট ডট ডট, তারপরে হচ্ছে যে দিসো হচ্ছে যে মানে gojan.com বা এরকম কিছু একটা দিয়ে দিছো, মানে এমন একটা উদ্ভট ওয়েবসাইটের নাম দিলা যেটা টিচাররা কেউ শুনে। জিমেল দে ভাই, সবাই শুনে রাখছে, সমস্যা কি, জিমেল দে, ঠিক আছে? ওকে, সো এই যে তারপরে আবার অনেককে দেখবা বিসিসি, তারপরে সিসি এগুলা লিখে রাখছে এমন, নো ইস্যুস, প্যারা নাই, দিতে পারো না দিতে পারো, তুমি একটু জেনে নিবা, ব্যবহারগুলো জেনে নিবা, বুঝে নিবা। তারপর অবশ্যই ইমেলও থাকে হচ্ছে আমার সাবজেক্ট, এটা তুমি মেইলের মানে এটা তুমি ফ্রেন্ডের কাছে পাঠাও, যার কাছে পাঠাও, ইমেলে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে থাকে হচ্ছে ভাই বডি, তারপরে আর কিছু থাকে না, ওই যে টিওর্স আর কিছু থাকে না, তাইলে শেষ করে দেওয়া যায়। ক্লিয়ার? এই হচ্ছে তোমার লেটার বা ইমেলের ইনশাল্লাহ 8 মার্ক এখান থেকে, ঠিক আছে? আমি বলবো পার্সোনালি যেন ইমেল আসে, একটু পড়বা, একটু নিয়ম মেনে চলবা, নিয়ম অনুযায়ী মার্ক আছে, ভাগে ভাগে মার্ক আছে, ঠিক আছে? এরপরে চলো কমপ্লিটিং স্টোরির ভিতরে বলি। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখবা, স্টোরির একটা ইনিশিয়েশন থাকবে, একটা থাকবে হচ্ছে ইনিশিয়েশন, শুরু, মানে হুট করে একজন এসে বলতেছে এক বোঝা লাঠি ভাঙো, আর একজন বলতেছে একটা লাঠি ভাঙো, এরকম হইতে পারে না, একটা ইনিশিয়েশন থাকবে। একজন অসুস্থ লোক, তাই সে তার সন্তানদের একদিন ডেকে নিয়ে এসে বলল যে তোমরা এই যে এক গোছা লাঠি আছে আর একটা লাঠি আছে, ভাঙো তো এক গোছা ভাঙতে পারো নাকি একটা ভাঙতে পারো, দেখা যাচ্ছে একটা ভাঙতে পারছে, এক গোছা ভাঙতে পারছে না, দিয়ে উনি বলতেছে দেখো এই যে এটা তুমি একত্রিত থাকার সময় এটা হচ্ছে এই সিচুয়েশন, একা থাকার সিচুয়েশন হচ্ছে এটা, একা থাকলে সহজেই কেউ ভেঙে ফেলতে পারে, একত্রিত থাকাটাই হচ্ছে তোমার শক্তি, দ্যাটস ওয়াই ইউনিটি ইজ স্ট্রেংথ। জিনিসটা বুঝো, এখানে কত কি বুঝালো বলতে একটা ইনিশিয়েশন আছে, একটা শুরু আছে, এরপরে সেটার একটা ক্লাইম্যাক্স আছে, ক্লাইম্যাক্স এই জায়গাটা কোনটা, ওই যে পুরোটাই ভাঙলো, ভাঙতে পারছে না, একটা ভাঙছে টুস করে ভেঙে ফেললো, এটাই হচ্ছে এখানকার ক্লাইম্যাক্স। আর একটা হচ্ছে লার্নিংস আছে বা মোরাল আছে, ঠিক আছে? এই মোরাল আছে, এটা কি, এটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, শেষে যে মোরালটা তুমি টেনে দিবা, বুঝা গেছে? ওকে, সো এইটার ক্ষেত্রে আমি তোমাকে জাস্ট এই যে 4টা বলতেছি, এই 4টা হচ্ছে তোমার জাস্ট একটা কনসেপ্ট বা ধারণা নেওয়ার জন্য, এই কয়টা তুমি পড়বাই মাস্ট। দেখো কি কি বলি, একটা হচ্ছে টু ফুলিশ র্যাট অ্যান্ড এ কানিং মানকি, এটা তো জানোই, হ্যাঁ? ওই যে ইঁদুর মানে রুটি ভাগ করা, বানরের রুটি ভাগ করা। বায়েজিদস ডিভোশন টু মাদার, বায়েজিদ বোস্তামির সাথে যে মায়ের যে ঘটনাটা, ওর মানে উনি উনার মাকে হচ্ছে যে পানি পান করবে, বাট এসে দেখছে ঘুমাই গেছে, উনি মানে ডাকেই নাই সারাদিন হচ্ছে। আমার এটা মনে পড়ে জানো, আমি এই জিনিসটা মনে পড়লে এখনো আমার হচ্ছে যে আসলে ইমোশনাল হওয়ার মতন অবস্থা। আমার খুবই মনে পড়ে যে আমার রাতে হচ্ছে যে ঘুম আসতে অনেক মানে ঝামেলা হইতো, বিশেষ করে আমার স্কুল লাইফে, এই তোমার ক্লাস 7-8 এর দিকেই। সো আমার মা আমার কাছে এসে এই বায়েজিদ বোস্তামির এই বাংলার একটা হচ্ছে যে কবিতা আছেন একেবারে হুবহু, আমার মা আমাকে এটা বলতো এবং আমি হচ্ছে যে মানে একেবারে ঘুমাই যেতাম, মানে বায়েজিদ বোস্তামির মানে লাইনগুলা যে কি কত মজাদার ছিল, এবং মায়ের মুখে শুনে বোধহয় আরো বেশি মজাদার লাগতো রীতিমতন। তো মানে পুরো একটা নস্টালজিক অবস্থা একেবারে, আমার এখনো মনে পড়ে এই জিনিসটা। তো ওই ঘটনাটা, এই স্টোরিটা আমাদের সময় আসছিল, আমি বাংলাটা জানতাম, জাস্ট খালি ইংরেজিতে ট্রান্সলেট করে দিছি, শেষ। এমন রুমে পানি ছিল না, ঝর্ণায় গেছিল রাতের বেলা বের হয়ে, তারপরে এসে দেখে মা ঘুমাই গেছে, পরে হচ্ছে যে গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়ায় রয়েছে, সকাল হয়েছে, তারপরে মা চোখ ভাঙা দেখতেছে যে বায়েজিদ আমার ঢুলতেছে, এরকম। যাই হোক, ওকে, মানে গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা। যাক, আসো এ লায়ার শেপার্ড, সেটাও তুমি জানো, লায়ার শেপার্ড ওই যে মিথ্যুক,
এই ইউনিটি স্ট্রেন্থ যেটার কথা আমি বললাম। এছাড়াও ক্রিটিক্যাল অ্যান্ড আউট অফ দ্য বক্স, এটা আমি দিয়ে রাখলাম, ক্রিটিক্যাল অ্যান্ড আউট অফ দ্য বক্স, কিছু আউট অফ দ্য বক্স জিনিসপাতি থাকতে পারে, বুঝতেছো তো, থাকতেই পারে। ঠিক আছে, আউট অফ দ্য বক্স মানে একটা স্টোরি, যেমন আমি তোমাকে জাস্ট একটা স্টোরি বলে শেষ করি, সেটা হচ্ছে মানে স্টোরি রাইটিংটা অংশটা শেষ করবো। ধর একজন হচ্ছে যে আয়না পাইছে, বুঝছো, আয়না পাইছে। সো আয়না পাওয়ার পরে ও একটা জিনিস আবিষ্কার করলো যে ওই আয়নার সামনে ও যেটা চায় সেটা পরের দিনই হচ্ছে যে হয়ে যায়, সেটা পরের দিন ওর কাছে চলে আসে, বুঝছো, দেখতেছে। এখন এটা দেখার পরে সে চিন্তা করতেছে যে আচ্ছা, আমি তো দেখতেছি আয়নাতে যেটা চাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে, আমার তো ফসলে অনেক হচ্ছে যে ফসলের জন্য তো এখন অনেক বৃষ্টি দরকার, তো মানে অসময়ে, কিন্তু এখন বৃষ্টির সময় না, বাট ফসলের জন্য বৃষ্টি দরকার, ও কিন্তু সেচ কাজ দিতে পারতো, বাট না দিয়ে হচ্ছে যে ফসলের জন্য বৃষ্টি চাইলো, পরের দিন অনেক বৃষ্টি হলো, সাথে সাথে যারা হচ্ছে ফসল উঠাই ফেলছিল ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, বুঝছো, ক্ষয়ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তারপরের দিন ও তো যখন চিন্তা করতেছে না অন্যের ক্ষয়ক্ষতি হলে না আমার চিন্তা নাই, আমি পাইছি কিনা সেটা দেখলেই তো হয়েছে। এরপরেও চিন্তা করলো যে আমার তো হচ্ছে আসলে প্রায় মানে 5 লাখ টাকা মতন দরকার, কিভাবে পাবো, আমার 5 লাখ টাকা দরকার। পরের দিন ও দেখতেছে 5 লাখ টাকায় ওর রুমের সামনে এসে হাজির হয়ে গেছে, মানে একা একা এসে হাজির হয়েছে না, 5 দিন দেখতেছে 5 লাখ টাকা চলে আসছে। কারণ ও তখন ভাবতেছে এইটা নিশ্চয়ই আমার কাছে আসছে, তাহলে কি মানে আর নিশ্চয়ই আরো অন্য একজনের ক্ষতি হয়ে আসছে নিশ্চয়ই। তারপরে সে একটা নিউজ পায় যে ওরই যে ছোট ভাই বা বড় ভাই শহরে গেছিল কাজ করতে, সে হচ্ছে উপরে বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, বুঝছো জিনিসটা। সো মালিক পক্ষ যারা কাজ করাচ্ছিল এটা তার হচ্ছে স্বরূপ, মানে কম্পেনসেশন স্বরূপ তাকে হচ্ছে 5 লাখ টাকা দিয়ে গেছে। So, আমরা আসলে এখান থেকে কি বুঝি বলো তো, মানে এই স্টোরিটা থেকে এরকম তুমি বুঝতে পারো যে আসলে মানে মানুষের যা আছে, তার আয়ত্তে যা আছে, তার সামর্থ্যে যা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা উচিত। এবং তুমি সবসময় অন্যের খারাপ চাইলেই হচ্ছে অন্যেরটাই খারাপ হবে না, খারাপ কারো হবে, সেটা তোমার সাথেও হতে পারে, ব্যাপারটা এমন। ঠিক আছে, সো মানে আমাদের সবসময় গ্রেটফুল থাকা উচিত, জিনিসটা এরকম, গ্রিড কম করা উচিত, এই বিষয়টা এখানে আর কি ফুটিয়ে তোলা হলো বা বোঝানো হলো। সো এরকম টাইপের ক্রিটিক্যাল থিঙ্কিং এর জিনিসপাতিও তুমি ইনক্লুড করবা। এরপরে আসো ভাই ডায়লগসের নিয়মটা তুমি জানো। ডায়লগসের ক্ষেত্রে শুরুটা থাকবে, শুরুটার পর্যন্ত কুশলাদি বিনিময় পর্যন্ত ঠিক থাকবে। হ্যাঁ, আরে কি অবস্থা, এরকম না করে তুমি হচ্ছে দেখে দেখে লুকিয়ে লুকিয়ে আসা, এরকম ভাবে যদি চিন্তা করো তাহলে ওটা ভালো লাগবে না আর কি। একটা ইনিশিয়েশন থাকবে, শুরু থাকবে, তারপরে মেইন থিম, আলোচনার কিছু থাকবে। মেইন থিমের ক্ষেত্রে নর্মালি একজন স্পিকার হবে, একজন হচ্ছে লিসেনার হবে। হ্যাঁ, তবে এমন হইতেই পারে যে স্পিকার আর লিসেনার দুইজনই সমান তালে কথাবার্তা বলতেছে, এমনও হতে পারে, দুইটাই আসলে চলে, দুইটাই আসলে ফ্রুটফুল। বাট অবভিয়াসলি অন্য কেউ মানে দেখবা যে সবসময় একজন জিজ্ঞাসা করলো, তারপর আরেকজন বলতেছে, ও বলতে বলতে আবার একটা জিজ্ঞাসা করলো, দেন ও বলতেছে, এই জিনিসটা যেন মানে রিদমে থাকে। ওকে, সো এই ডায়লগের জন্য আমি তোমাকে বলবো, তারপরে হচ্ছে যে থ্যাংক ইউ দিয়ে তারপরে চলে যাবে। ডায়লগটা তুমি লিখতে গেলে অবভিয়াসলি 2 পেজ লিখবা। হ্যাঁ, 2 থেকে 1.5 পেজ, 1.5 পেজ যাবে, এটা কোনো মেজর কিচ্ছু না। ঠিক সেম টু সেম স্টোরির ক্ষেত্রেও 2 থেকে 1.5 থেকে 2 পেজ, এই পেজ তুমি হচ্ছে যে লিখবা। এরপরে চলো আমরা চলে যাই আমাদের কম্পোজিশন রাইটিং এর ক্ষেত্রে, যদি এটার কথা বলি। সো কম্পোজিশনের ক্ষেত্রে মেইনলি যে জিনিসটা করতে হবে তোমাকে, সেটা হচ্ছে তুমি মিনিমাম 15টা মানে হচ্ছে যে পয়েন্ট দিবা। 15টা পয়েন্ট তোমার ছোট হোক, 15টা পয়েন্ট, এক একটা পয়েন্টে যদি 10টা করে শব্দ হয়, ভালো করে বুঝো, তাহলে 150 ওয়ার্ড হয়ে যায়। সো তোমার কাছে টেন্ডেন্সি রাখতে হবে এই 15টা পয়েন্ট আমি কমপ্লিট করতেছি, আমার 15টা টার্গেট থাকবে, তুমি 15টা দিতে পারবা না, দেখবা তুমি 12টা দিছো, 12টার ভিতরে তুমি যদি আসলে দেখা যায় যে 2 লাইন করে কাইন্ড অফ লিখছো, তাহলে কিন্তু 12টা পয়েন্টের জন্য 24 লাইনের কাছাকাছি চলে আসে। 3 লাইন করে লিখলে 36 লাইনের কাছাকাছি আসে, 36 লাইন। এক লাইনে তুমি চিন্তা করো, তোমার 200 ওয়ার্ড লিখতে হবে না, এক লাইনে তুমি 10টা শব্দ দিবা না, 10টা শব্দের কম দিবা, তাহলে তো তোমার 200-র মধ্যে চলে আসবে অনেকটা। বুঝছো জিনিসটা কি বলছি? 15টা পয়েন্ট টার্গেট করবা, তুমি মিনিমাম 12টা পয়েন্ট লিখতে পারবা। পয়েন্ট এখানে হেডিং দিয়ে পয়েন্ট দেওয়ার দরকার নাই, প্যারা বা ছেদ করলেই হয়েছে। এই জিনিসগুলা, এই যে প্রত্যেকটা নিয়ম বললাম, এই প্রত্যেকটা নিয়মগুলাই তুমি কিন্তু আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামের, যে আমাদের বাংলা ইংরেজি এই 2টা ক্লাস অ্যাড হওয়া বাকি আছে, পেয়ে যাবা। বিজিএস থেকে শুরু করে সায়েন্স, সবকিছুর ক্ষেত্রে এটাকে সুন্দর মতন মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, এবং তোমাকে এই রকম সাজেশনগুলো ডিরেক্টলি দিয়ে দেওয়া হবে, তুমি ওখান থেকে আরামসে কমপ্লিট করতে পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যারা পড়ার জন্য খুঁজতেছো, বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হোক অথবা ক্লাস 8 স্কলারশিপের প্রস্তুতি হোক, তোমাদের জন্য বলবো আমাদের অল ইন অন মাস্টার বুকের হার্ড কপিটা সংগ্রহ করতে পারো রকমারি বা কিউনের পাবলিকেশন থেকে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমাদের প্রোগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। অলরেডি এখানে 800+ মানুষজন যুক্ত হয়ে গেছে আমাদের, বুঝছো। এবং অবভিয়াসলি তোমরা হচ্ছে দেশ সেরা সকল মেধাবী ক্লাস 8-এ পড়াশোনা করতেছো, এরকম মানুষজনই যুক্ত হয়ে আসো। ধন্যবাদ তোমাদেরকে আমাদের উপর ভরসা রাখার জন্য। আসো
যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি তাহলে জিনিসটা টার্গেটে নিবা কি 15টা পয়েন্ট 12টা পয়েন্ট মিনিমাম দিবা, 3টা লাইন করে দিলে 36টা লাইন হবে তোমার। 36টা লাইনের ভিতরে প্রত্যেকটাতে চেষ্টা করবা 5টা থেকে 8টা শব্দ দেওয়ার, প্রত্যেক লাইনে 5 থেকে 8টা ওয়ার্ড। তাহলেই তো তুমি বুঝতেছো তোমার 200 শব্দের মধ্যে হয়ে যাচ্ছে এবং তোমার একটা স্ট্যান্ডার্ড হবে এবং বিলিভ মি 12-র মধ্যে 12 মার্কই তুমি ইনশাল্লাহ উঠাতে পারবা, লেখা যদি পরিচ্ছন্ন এবং গোছানো হয়। চলে আসো আমরা কি কি পড়বো। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, এখানে যেহেতু একটাই থাকবে একটাই লিখতে হবে, দ্যাটস একটু ভালো মতন আমরা পড়বো। তারপরে কম্পিউটার ইন ডেইলি লাইফ মাস্ট, তারপরে ডিউটিজ অফ এ স্টুডেন্ট, ভ্যালু অফ টাইম, টাইমের সময়ের মূল্য, তারপরে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটাও রিসেন্ট টাইমের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, এই যে বললাম অপ্রাসঙ্গিক কথা লিখবা না, ঠিক আছে? এই যে জার্নির মধ্যে যে এটা কি হয়েছে সেটাই লিখবা। এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড এর ভিতরে বাস আসতে পারে, ট্রেন আসতে পারে, লঞ্চ আসতে পারে বা বোট আসতে পারে, যেটাই হোক না কেন। তারপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট, যেহেতু সামনেই শীতকাল আসতেছে এবং তোমার পরীক্ষাটা ওই সময় হবে, সো উইন্টার মর্নিং বা সিজন ইউ লাইক মোস্ট এই সকল জিনিস আসতে পারে। এম ইন লাইফ, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি গ্রামে যে বিনা চিকিৎসায় সবার কাছ থেকে টাকা নিতে চাই, এরকম যে তোমরা ডাক্তার হতে চাও এর ধরনের ভণ্ড ডাক্তাররা, সো তাদের কথা বলতেছি। এম ইন লাইফ, খালি যে ডাক্তার আর লিখো না, ঠিক আছে? ইঞ্জিনিয়ার লিখো না, অন্য কিছু লেখার চেষ্টা করো, ডিফারেন্ট কিছু লেখার চেষ্টা করো। ধরো আমি হচ্ছে যে ন্যাশনকে সার্ভ করতে চাই, দ্যাটস ওয়াই আমি এতে যেতে চাই, আর্ম ফোর্সে যেতে চাই, আমি হচ্ছে যে ন্যাশনে সার্ভ করতে চাই, স্টুডেন্টকে সার্ভ করতে চাই, আমি একজন টিচার হিসেবে থাকতে চাই, যে কোনো কিছু। সো আশা করি বুঝতে পারছো, এই ছিল তোমার রিটেন বৃত্তান্ত A to Z সব কিছু। ইনশাল্লাহ এতটুকু যদি কমপ্লিট করো, বিলিভ মি তুমি এখান থেকে 30 মার্ক যে রিটেনের অংশ রয়েছে ইনশাল্লাহ কমন পাবা। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।